আমরা শুনতে পাচ্ছি সবাই সবাইকে। হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমি একটু খেয়ে হারাই ফেলছি, কোথায় যে ছিলাম। চেরা গিয়ে তো 800-তে ছিলাম, সেটা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এর হ্যাঁ। আগে এটা বলা হচ্ছিল যে দৈনিক আজাদের সাথে কিভাবে একটা সম্পর্ক স্থাপন হয়, যাতে ওনারা হচ্ছে তখন ফুল পেজ একটা দিল। প্লাস আহ, মূলধনের প্রসঙ্গটা আছে যে হ্যাঁ, ফান্ডিং ফান্ডিং। ছাড়া একটা ফেস্টিভ্যাল রান করছে। হ্যাঁ, মানে ওখানে আপনি, মানে তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে যে আহ, সেটা অর্গানাইজ শব্দটা হ্যাঁ, কিভাবে নিয়ে। অর্গানাইজড হচ্ছিল একটা হ্যাঁ, জিনিসটা। বাট তুমি বলছিলে যে অর্গানাইজ না বলে সেটাকে, হ্যাঁ। তো ওইটাকে কিভাবে যে আহ, আচ্ছা, তখন আমরা একটু একটু করে নিজেরা এক রকমের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের খুব বেশি কোনো ফান্ডিং বা অন্যান্য অপশন খুব বেশি অ্যাক্টিভ ছিল না। আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের চারপাশে যে সকল সুযোগ সুবিধাগুলো আছে, যেমন একটা ছোট বইয়ের দোকান ছিল ওখানে, নন্দন নামে। আচ্ছা। সেটা একটা সময় আমার যেই আহ, ভাইয়ের কথা বললাম তার দোকান ছিল, ওর বুক শপ ছিল। ওর সাথে আরো অনেকজন মেম্বার জড়িত ছিল, বেশ কয়েকজন মানুষ মিলে সে বুক শপটা দিয়েছিল। পরবর্তীতে আমার ভাই আসলে ব্যবসা বাণিজ্যে পারদর্শী না, কাজেই সে ব্যবসা বাণিজ্যটা আর কন্টিনিউ করে না, এবং পরবর্তীতে অন্যরা যারা ছিল তারা মিলে ব্যবসা বাণিজ্যটা কন্টিনিউ করতে থাকে। কিন্তু আমাদের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং আমরা তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি কানেকশন গুলা নিতাম। এবং আচ্ছা, ওই আহ ওই এইভাবে করে ছোট ছোট বুক স্টোর লজিস্টিক, থেকে। হ্যাঁ, ওই বুক স্টোর থেকে, হ্যাঁ। আমরা কিন্তু চারপাশে এরকম ছোট ছোট নানান রকমের সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের হয় কি, আমরা যখন একটা ফেস্টিভ্যালের জন্য বা কোনো একটা অনুষ্ঠানের জন্য চারপাশ থেকে আমরা হুম। ফান্ড নেই, দ্যাট তখন ইজ। যেটা হয় সেই সকল ফান্ডিং গুলা তো আমরা এই সকল কাজেই লাগাই। ইলেকট্রিসিটির জন্য টাকা খরচ করি, প্রিন্টিং এর জন্য খরচ করি। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের অলিখিত অনেকগুলা ছোট ছোট বন্ধুসুলভ ফান্ড আছে, যেমন আজাদী পত্রিকা, সে আমাদের বন্ধুসুলভ ফান্ড। এখন সে যদি আমাদেরকে পত্রিকার একটা পৃষ্ঠা না দিত, তাহলে কিন্তু আমরা একটা পৃষ্ঠা কিনতাম, সেই হ্যাঁ। পৃষ্ঠাতে ছাপাতাম, এবং হয়তো 4 কালার ছাপাতাম কিনা জানি না, কিন্তু ছাপাতাম। সবকিছু মিলে এটার জন্য একটা অর্থ সংস্থান হুম দরকার হতো, কিন্তু একটা সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের অর্থ সংস্থানটা আমরা ম্যানেজ করতে পারছি। ঠিক হুম ইলেকট্রিসিটি যেভাবে আমাদের ম্যানেজ হচ্ছে, এভাবে করে আমাদের চারপাশে কিছু সম্পর্ক তৈরি হতে থাকে। হুম। এবং কিছু রিয়েল এক্সপেরিয়েন্স বলবো, এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু বুক বেকারির সাথে অনেকভাবে জড়িত, কারণ আমার আহ, বইপত্র নিয়ে, পাবলিকেশন নিয়ে, প্রিন্টিং নিয়ে আগ্রহ তৈরি হওয়ার পিছনে চেরাগি আর্ট শো এবং এই টোটাল মানে পাবলিক স্পেসে একসাথে কাজকর্ম করা, একসাথে অনেকজন মিলে কাজকর্ম করার আনন্দ, মানে আনন্দ পাওয়ার ব্যাপারটা তখন তৈরি হয়। এবং পাবলিক স্পেসে কাজ করতে গিয়ে আমাদের যেহেতু নিজেদের বাইরে থেকে ডিজাইনার বা অন্যান্য জিনিসপত্র আমরা হায়ার করতাম না, নিজেরাই ম্যানেজ করতাম নিজেদের মধ্যে। তো তখন যেটা দাঁড়াতো সেটা হচ্ছে আমাদের চারপাশে অনেক সম্পর্কের দরকার হতো, এবং তারা সবাই কোনো না কোনো ভাবে শো এর সাথে নানান ভাবে জড়িত। এখানে যারা মানে হুম। আর্টিস্ট হিসেবে পার্টিসিপেট করছেন, এবং একটু খেয়াল করলে দেখা যাবে, আমি বোধহয় একটা ডিটেল ছবি তোমাদেরকে পাঠিয়ে রাখবো ভবিষ্যতে, যদি তোমরা হ্যাঁ। এটাকে একটু ডিটেল করে তোমাদের ভিডিওতে দেখাতে চাও, যদি যদি হুম দরকার হয় তাহলে কাজে লাগাতে পারবে। হুম, হুম, হুম হুম হুম। তো আজকে আমি যখন এইটা আমার মানে এটা দেখতে পাচ্ছ, অনেক পুরনো হ্যাঁ, একটা না। পত্রিকা। হ্যাঁ হ্যাঁ, খুবই আমি পুরাতন। যখন আমার পুরনো প্যাকেট থেকে বের করছিলাম, হ্যাঁ তখন আমি এই সম্পাদকীয়টা পড়ছিলাম। আমি দেখছিলাম যে আমার 2014 সালে আমি হ্যাঁ কিভাবে লিখতাম, এবং আমার হ্যাঁ তখন খানিক হাসি পাচ্ছিল যে কিভাবে ব্যাপারগুলাতে আমরা ডিল করছি, বা কিভাবে একটা, কারণ কিউরেটিং করতে গেলে তো শো এর যিনি কিউরেট করছে তাদেরকে কিছু না কিছু লিখতে হবে। হ্যাঁ এবং আমি চাচ্ছিলাম যে ঠিক আছে, এমন কিছু একটা লিখবো যেটা হয়তো এই স্থান কাল পাত্রের সাথে সম্পর্ক আছে, আবার পুরাপুরি ওইভাবে আর্টওয়ার্ককে এক্সপ্লেন করেও না। মানে এখনো আমি এই পজিশনটা পছন্দ করি, যে কারণ আমার কাছে মনে হয় আর্টওয়ার্ক এক্সপ্লেনেশনের চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপেরিয়েন্সটা শেয়ার করা, যেভাবে আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করি একজন আরেকজনকে। হুম। আমি একটা ছোট্ট জিনিস করতে চাচ্ছিলাম, যদি তোমরা অ্যালাউ হ্যাঁ, করো, সেটা বলো হচ্ছে বলো। এই সম্পাদকীয়টা আমি একটু পড়তে চাই। হ্যাঁ, একদম একদম। একদম। হ্যাঁ, আজকে থেকে 11 বছর আগের একটা ছোট্ট লেখা, খুবই ছোট একটা পিচ্চি লেখা, বেশিক্ষণ লাগবে না সময়। তো প্লিজ। প্রদর্শনীটার নাম দিছিলাম হচ্ছে আদান প্রদান। হুম দেখা যাচ্ছে আজকের আদান প্রদান। হুম। তো সম্পাদকীয়তে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে: আজ চেরাগীতে আদান প্রদান বিষয়ক একটি আড্ডায় কথা বলতে গিয়ে লোক প্রশাসনের গ্রাজুয়েট ছাত্র বলছিলেন, আদান প্রদান হলেই একমাত্র প্রদান আদান সম্ভব। হুম,
তার আলোচনায় আরেক পর্যায়ে তিনি ব্যাখ্যা করছিলেন আদান হচ্ছে প্রদানের পূর্ববর্তী ঘটে ঘটে থাকে, আর তা প্রদান হচ্ছে তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে ঘটে থাকে। এই দুই তাই শব্দ দুটি পাশাপাশি একটি সামাজিক অবস্থান নিশ্চিত করে। ব্যক্তির পাশে বসে থাকা জনৈক শিল্পী বন্ধু বললেন, ব্যাপারটিতে আমিও একমত বন্ধু। ব্যাপারটিকে সামাজিক না বলে সমসাময়িক স্থাপন কেন বলা হচ্ছে না? আরেক পরিবেশ অর্থনীতিবিদ, সদ্য ইউরোপ ফেরত বন্ধু, ব্যাপারটিকে সামাজিক, পারস্পরিক ও গণমুখী সরি গণমুখী করার কথা বললেন এবং আরো ভাবলেন আদান প্রদান একটি সামাজিক অর্থনৈতিক কাঠামোকে টিকিয়ে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। তাদের আরেক রাজনৈতিক বন্ধু দেরিতে আসায় পূর্ববর্তী আলোচনার অনেকটা না শুনতে পারায় তিনি অর্থনীতিবিদের সাথে একমত পোষণ করে পাশাপাশি গণতন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রেখে আদান প্রদানকে আরো গণতান্ত্রিক ও সামষ্টিক ও মানুষমুখী করে তোলার আহ্বান করলেন। আরো এক বন্ধু, যিনি মেট্রিক পরীক্ষার্থীদের অ্যাকাউন্টিং পড়ানোর টিউশনি করে থাকেন, তিনি বললেন আদান প্রদানের ফলে যা ঘটে তা কখনো কখনো লেনদেন। হুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার এখন শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বাংলার শিক্ষক বলে উঠলেন রাজনীতিবিদকে উদ্দেশ্য করে, আপনি যে গতকাল পেট ভরে মেজবানির মাংস খেলেন সেখানে প্রদানটা কি ছিল? এর মধ্যে ব্যবসায়িক বন্ধু বলে উঠলেন, আর সকল গাড়ি ভাড়া যে আমি দিলাম আর আপনারা মেজবানির গরুর মাংস খেয়ে ফিরলেন তার কি হবে? আলোচনা আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে চলে আসে এবং ক্রমাগত আক্রমণাত্মক হতে থাকে এবং ব্যক্তিগত পুরনো বন্ধুত্ব ও জীবনের নানা অজানা অনেক তথ্য, রম্য গল্প, দুর্বলতা, বেইজ্জতি কাব্য, স্মৃতি নিয়ে নাড়াচাড়ার এক পর্যায়ে সবাই ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে আসে এবং একটি অমীমাংসিত অপ্রত্যাশিত আপত্তি দিয়ে সবাই ঘরে ফিরে যায়। এমন একটি সময় এবং স্থানে চেরাগি পাহাড় লেনে অনুষ্ঠিত হয় তৃতীয়বারের মতো চেরাগি 803 কাছাকাছি বিষয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে শিল্পীরা নানান রকমের শিল্পকর্ম করেন। এ ছিল দারুণ। আমার দারুণ। সেই সময়ের I just love it. I আহ, mean, মজার। গল্পটা। এটা এবার সৌরভ, আজকে আমি দুপুরবেলা যে পড়ছিলাম এবং মানুষ লিখেছে, হাসছিলাম। হুম, দেন ওটার এটা নাইস, মজার গল্প। আমি তো এই পাতা আমি তো মজার। দেখিনি, এই স্লাইডটা তুমি দেখাচ্ছ, আমি প্রথমবার দেখছি। এবং এই গল্পটা বলার সময় আর এই নামটা বলার সময় আমার স্ট্রাইক করেছে, আমার কাছে আছে কোথাও। আমার প্রথমবার সশরীরে ঢাকা বাংলাদেশ যাওয়া এই সালে। ওকে। এবং আমি যখন ডিসেম্বর মাসেই গেছি, আমি আরেকটি বিশেষ কারণে আমি যখন গেছি, আমার যখন ফেরত যে আসার কথা, আমি একটু আগে গেছি। তার আগে আমাকে বলে যে তুমি যখন এতটা এসেছো চট্টগ্রাম অব্দি যাও, সেখানে একটা ঘটনা ঘটছে, আদান প্রদান। সেটা প্রবাবলি, ও, হ্যাঁ, জিহান দ্যাট টাইম। জিহান করিম বা কেউ একজন তোমাদের দল থেকে আমাকে একটা ইমেল করে যে এবং আমাকে আরেক বন্ধু মানুষ যাকে আমি খুবই মিস করি, তার নাম রফি ভাই। চট্টগ্রামে তার বাড়ি ছিল। রফি ভাই আমাদের, হ্যাঁ। রফি ভাই নাকি রায়হান আহমেদ রাফি? সরি, হ্যাঁ, হ্যাঁ, রায়হান রফি আহমেদ ভাই। রাফি। হ্যাঁ, রায়হান আহমেদ রাফি, আচ্ছা, রফি ভাই। আপনারা বুঝলেন। আপনারা খুব সম্ভবত ভেরি ইন্টারেস্টিংলি এই পত্রিকায় রায়হান আহমেদ রাফিকে দেখতে পাচ্ছেন। এই পুরা পত্রিকায় পুরাটাতেই বাংলায় লেখা। একজন আচ্ছা, মানুষ শুধুমাত্র তার শিল্পকর্মের এক্সপ্লেনেশন লিখেছিলেন ইংরেজিতে। আচ্ছা। সেটা নিয়েই আজাদী পত্রিকা একটু জিজ্ঞেস করলেন যে বাংলা পত্রিকায় ইংরেজি লেখা কেমন লাগবে। আমি বললাম, দেখেন, বাংলা পত্রিকায় যখন আপনারা এতগুলা বিজ্ঞাপন ছাপেন, সেই বিজ্ঞাপনগুলোর মধ্যে যখন ইংরেজি অনেকগুলা শব্দ থাকে, একবারও কি আপনি জিজ্ঞেস করেন যে বিজ্ঞাপনটা বাংলায় করে দিচ্ছেন না কেন? বা ক্লোজ আপকে কি কখনো বলেন যে এটার হুম, হুম। আহ ইংরেজি শব্দটাকে বাংলায় করে দিন? বলেন না। তাহলে আর্টের ক্ষেত্রে একটা পুরো মানে আর্টের পৃষ্ঠায় এতগুলা বাংলার লেখার মাঝখানে একটা ছোট্ট ইংরেজি যদি স্যান্ডউইচের মতন থাকে তাতে ক্ষতি কি? তারা এক পর্যায়ে এক পর্যায়ে বলছিল যে না, দেখেন, এটা তাহলে এটার একটা বাংলাও দিয়ে দেন না কেন? আমি বললাম, শিল্পী তো আসলে বাংলাটা দেয় নাই, আর এটা যদি আমরা এখন অনুবাদ করি তাহলে এটার একটা বঙ্গা অনুবাদ দাঁড়াবে, সেটার একটা চরিত্র দাঁড়াবে অবশ্যই, কিন্তু থাকুক না। শিল্পী যেহেতু নিজেকে এভাবেই অবস্থান করতে চাইছেন এবং আমরা যেহেতু শিল্পীদেরকে একটু স্বাধীনতা দেওয়ার চেষ্টাও করি, হ্যাঁ, তাতে শিল্পী যেভাবে করছেন সেটা আমরা তার উপর দিয়ে ভরসা রেখে ছেড়ে দেই। ওরা বললো, আচ্ছা ঠিক আছে, আপনারা আর্টিস্ট মানুষ, কত কিছু বলবেন, কি যে করবেন।
এখন উনি শেষ পর্যন্ত ভাবার চেষ্টা করছিলেন, উনি আসলে একটা হ্যাঁ, উত্তর খোঁজার চেষ্টা করছিলেন আমার ধারণা, হ্যাঁ, যে একটা যুক্তিসঙ্গত উত্তর বা একটা এমন একটা হ্যাঁ, উত্তর যে উত্তরের পর মানে একটা নেগোসিয়েশন দাঁড়াবে। তো আমরা একরকমের ওনাকে কনভিন্স করতে পারি এবং তিনিও একটু কনভিন্স হন। হন বলেই আসলে মানে বাংলা পত্রিকায় ইংরেজি একটা মানে একটা কনভারসেশন ইংরেজিতে থাকে। এই যে হ্যাঁ, পত্রিকাটার হয়তো একটু দেখতে পাচ্ছেন আপনারা, তাই হ্যাঁ, না, একটু বাম একটু হ্যাঁ, দেখছি। পাশের হ্যাঁ, হ্যাঁ, পার্টটাতে দ্বিতীয় অংশে হ্যাঁ, 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 একটা হ্যাঁ, ইংরেজি হ্যাঁ। লেখা আছে। ও, এটা ওনার বাকি ওনার সকল শিল্পকর্মের ক্ষেত্রে এটা রাফি ভাইয়ের, এই ও জন্যই কথাটা আচ্ছা। বলা, এটা রাফি ভাইয়ের টেক্সট। হুম, 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 তো শেষ আচ্ছা, পর্যন্ত আমরা এটা করি। অন্যান্য শিল্পকর্মে ইংরেজিতে নাম লেখা আছে, সাথে বাংলাও আছে, কাজেই ওটা হুম। খুব বেশি ওনাদের জন্য জটিল ছিল না। এটা হচ্ছে কমপ্লিটলি ইংরেজিতে, টেক্সটের টাইটেল এবং ইচ এন্ড এভরিথিং ইংরেজিতেই করা। এবং এটার বাংলা লেখা নাই। ইনফ্যাক্ট এটার মধ্যে অদ্ভুতভাবে রাফি ভাইয়ের নামও লেখা নাই, কিন্তু ওনার ছবি লেখা আছে, দেখতে পাবেন একটা বাংলা জিব্বা বের পোর্ট্রেট করা আছে। ছবি। পোর্ট্রেট আছে। এটা হুম, ওনার হুম, ফেসবুক থেকে আমরা, হ্যাঁ, একটা পোর্ট্রেট, এখানে সবারই যারা যারা শিল্পকর্ম করছেন সবারই পোর্ট্রেট আছে ওকে, একসাথে। আমরা জাস্ট পোর্ট্রেটের মাথার অংশটাকে কেটে কেটে বসাই। হুম, হুম, আচ্ছা। এনিওয়ে, হ্যাঁ, আমরা তো এগোই, হ্যাঁ। এইভাবে আমাদের হুম, এই নিউজ হুম, কোম্পানির সাথে সম্পর্ক তৈরি হয়। প্রিন্টের সাথে একরকমের ছোটখাটো সম্পর্ক তৈরি হয়। আমারও সম্পর্ক তৈরি হয়, কারণ তখন চেরাগি আর্ট শোকে কেন্দ্র করে প্রিন্টিং হ্যাঁ, এর কাজটা কিছু কিছু সময় আমি করতাম। যেমন চেরাগি 2 এর সময়ও প্রিন্টিং এর কাজটা আমি করেছিলাম, মানে এই বছরের আগের বছরটাতে। তো আস্তে আচ্ছা, আস্তে প্রিন্টিং, পাবলিকেশন এবং মানে একটা কমিউনিটি স্পেস, এবং এই স্পেসটাকে আমি অনেকটুকু ইন্টারডিসিপ্লিনারি স্পেস বলবো, কারণ আমাদের এই প্রদর্শনীতে মানে আর্টিস্টদের পাশাপাশি কবি সাহিত্যিক অনেক মানুষের নানান রকমের অংশগ্রহণ ছিল। ইনফ্যাক্ট সরাসরি আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ ছিল হুম, বেশ আচ্ছা। কয়েকটা কাজে, বেশ কিছু প্রদর্শনীতে। এবং আপনার মানে ইনফ্যাক্ট আজাদির একজন সাংবাদিক, আসমা বিথি ওনার নাম, তিনিও হুম, আমাদের চেরাগি 2 তে খুব সম্ভবত কাজ করেছিলেন। তো এইভাবে আমাদের যেমন আহমেদ মনির, উনি প্রথম আলোতে হুম, কাজ করেন, উনি চেরাগি কততম সেশনে ছিলেন জানি না, উনি একটা মশারি দিয়ে, মশারি ভেতরে বইপত্র পড়ছিলেন, একটা হারিকেন ছিল, একটা টিভি ছিল। ওই জায়গাটাতে চেরাগি পাহাড়ে রাতের বেলা একটা লোক ঘুমায়। ঘুমায় কিন্তু ওই লোকটার ওই কমফোর্ট নিয়ে ঘুমাতে পারে না, যেখানে একটা টেলিভিশন এবং বই থাকলে যে কমফোর্টটা লাগে। কাজে উনি ওই কমফোর্টের একটা মানে একটা আর্টওয়ার্ক উনি করছিলেন। উনি নিজেই সাহিত্যিক এবং সাংবাদিক মানুষ। তো হুম, এইভাবে আমাদের মধ্যে কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি সম্পর্ক হয়, যেখানে আমরা আর্টিস্ট, তারপর হচ্ছে সাংবাদিক। যেমন আমার এই প্রদর্শনীতে একজন স্থপতি ছিলেন, তিনি অংশগ্রহণ করছিলেন আর্টিস্ট হিসেবে। তো হুম, এইভাবে আমরা একটা কন্টেম্পোরারি ডায়ালগ করার চেষ্টা করি, যে একটা মানে আর্ট শোতে এতগুলা মানুষের অংশগ্রহণ থাকলে যে রকমের মানে অনেক রকমের ছোট ছোট ডাইমেনশন তৈরি হয়, অনেক রকমের ডায়ালগ তৈরি হয় পরস্পর। এবং হুম, আমাদের এখানে শিল্প চর্চার মধ্যে মিডিয়ামগত জায়গায় যে সকল ব্যারিয়ার গুলো আছে, সেটাকে তো আমরা একদিনে ভেঙে দিতে পারি না, হুম, কিন্তু ব্যারিয়ার গুলাকে আমরা কোথাও না কোথাও ব্লার করে ফেলতে পারি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, চাট করে ভেঙে ফেললে যেটা ঘটে সেটা হচ্ছে অনেকগুলো মানুষ সেই ভেঙে ফেলার সাথে একমত নাও হতে পারে, হুম, কিন্তু একটু ব্লার কানেকশন তৈরি করলে একমত দ্বিমত এর মধ্যে একটা কনভারসেশন চলতে থাকে, তখন যে সম্পর্কটা তৈরি হয় সেটা বোধহয় আরেকটু পাকাপোক্ত। হুম, হুম, যেমন এই চেরাগি আর্ট শো চলাকালীন সময়ে আমরা যে সকল আশেপাশে যে সকল দোকানগুলোতে কাজকর্ম করি, যেমন আমি একটা ছোট কাজ করছিলাম চেরাগি আর্ট শো, খুব সম্ভবত 5 এ অথবা 6 এ, আমার সংখ্যায় ভুল হতে পারে, কিন্তু একটা ছোট্ট একটা বই বানাইছিলাম। সেই বইটা কিছুক্ষণ পর ঘুরে ফিরে আসবে আবারও। হুম, হুম, তো ওই বইটা যেই ব্যক্তির বাইন্ডিং করে, সে কিন্তু শো ঘুরতে আসছিল এবং সে আচ্ছা, এসে ঘুরে গেছে। এবং আমরা চেরাগির পাবলিকেশন যখন করি, যখন প্রিন্টের দোকানে প্রিন্ট হয়, আমরা একটা ফ্লায়ার করি। ফ্লায়ারটা যখন প্রিন্ট হয় তখন বল, ও আচ্ছা কখন হচ্ছে চেরাগি। তো হুম, ওরা তখন ডেটটা মাথায় রাখে, আমরা তো শুক্র শনিবারে করি, ওরা তখন ওই সময়টাতে ঘুরতে আসে। এবং আমরা দেখতে পাই চারপাশে যত রকমের ব্যবসায়ী, যত রকমের মানুষজন আছে যারা সচরাচর আমাদের দেশে আর্টের দর্শক হয়ে ওঠে না, তারা কিন্তু চেরাগি আর্ট শো দেখতে আসে। মানে আচ্ছা, চেরাগি আর্ট শোতে মোটামুটি একটা ম্যাস পপুলেশন থাকে। হুম, হুম, আহ যদি আপনারা মনে করেন যে তার একটা ছোট্ট আহ, মানে অবস্থান আপনারা দেখতে চান, তাহলে আমি ছোট 5 মিনিটের একটা ভিডিও দেখাতে পারি, যদি আপনারা মনে হুম, করেন হুম, যেটা দেখা যাবে। আমরা দেখতে পারি, এখানে ভিডিও লিঙ্কটা আছে। এই এই যেই লিঙ্কটা এখন দেখাচ্ছি, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের শেষ চেরাগি আর্ট শো এর লিঙ্ক, অর্থাৎ দুই হাজার আচ্ছা, উনিশে আমাদের শেষ চেরাগি আর্ট শোটা হয়। ওকে, এখন আমরা আবারও ভাবছি, আবার হুম, করতে যাচ্ছি আমরা, মানে আমরা ধারণা করছি আমরা শুরু করব। তো আমি এই লিঙ্কটাতে যাই এবং ভিডিওটা আমরা একটু দেখি, হ্যাঁ।
I can say something why I love this festival, because always we try to find some of artist who is very comfortable with public space. It was like really organic and spontaneous and came out of passion, love. Yeah, that's how it formed like that. We try to give little different experience to people. We do very simple change sometimes, but it's for to make it as a very regular language. So people a lot of time thinking super critically and intellectually, so this is kind of enjoying it. I'm enjoying that critique. It's actually make a dialogue, parallel dialogue. You can see and it feels from your inside that you can understand. Don't need to ask to intellectual or anything. What you feel, that's enough for art. People dream. They look like this. They always think about the past and they will get very emotional. It's a kind of thinking sharing also, and sometimes local people, they have get some different knowledge from that thing. You skip the world and you just go into it and listen the music what I want to present and make your own image. I don't want to show you any image. Sometimes paper canvas is very much boundary. My performance is give me a free environment. I like this amalgamation of the decontextualized thing, and while we're putting them together forcefully to another thing, makes another kind of meaning. The people are interacting very thoroughly, and I'm literally speechless about the interaction. When I'm drawing something, I'm telling it is a tiger. They are telling it is cat or dog. Totally another point of view. I enjoy it. It make wide my boundary. It is adding something. When I'm thinking one, they are adding another one. Then I'm getting two. This is the end. Different people have different experience about image, so they will get their own knowledge. So we no need to create something here. আচ্ছা, তো এই গেল এইভাবে আমাদের একরকমের আমার প্রিন্টিং বইপত্র এই সকল ব্যাপারের একরকমের খানিক আগ্রহ তৈরি হয়। আমি এর পরের পার্টটা একটু আহ, মানে ফাস্টলি যাওয়ার চেষ্টা করছি, কারণ এটা আমার ব্যক্তিগত কাজ, যেখান থেকে আসলে বুক বেকারি একরকমের মানে বইয়ের ব্যাপারে আমার আগ্রহ তৈরি হয়। এবং প্রথম যে বইটা আমি করি তখন, এটা আমার 2016 সালে একটা এক্সিবিশন ছিল, যেটাকে আমি সামাজিক শিল্পকর্ম বলছিলাম, কারণ অনেক মানুষের একসাথে অংশগ্রহণ ছিল সেই এক্সিবিশনটাতে। এবং এটার মধ্যে একটা স্ট্রিট হ্যাপেনিং ছিল রাস্তায়, যেই এখানে একটা নিউজ পেপারের পৃষ্ঠা দেখা যাচ্ছে নিশ্চয়ই, সুপ্রভাত বাংলাদেশ নামে একটা নিউজ পেপার, 3 নাম্বার পৃষ্ঠাটা, এটা একটা নিউজ পেপারের পৃষ্ঠা। তো এই নিউজ পেপার কোম্পানিকে আমি কনভিন্স করছিলাম হচ্ছে আমাদেরকে একটা পোস্টার করে দেওয়ার জন্য। এই পোস্টারের উদ্দেশ্য ছিল এই যে এই পোস্টারের মাধ্যমে মানুষজন এক্সিবিশনের একটা ইনভাইটেশন পাবে, এবং এক্সিবিশনের দিনক্ষণ তারিখ লেখা থাকবে, এবং বিস্তারিত বিস্তারে নামে একটা ছোট্ট ইয়ে ছিল আপনার, ছোট একটা নিউজ ছিল, যে নিউজে লেখা ছিল যে টাইগার পাসে এরকম একটা ঘটনা ঘটে, টাইগার পাসে একদিন বাঘ দেখা যায়, এবং এর বিস্তারিত জানতে গেলে বিস্তারে এসে প্রদর্শনীটা দেখতে হবে। বিস্তার হচ্ছে এক্সিবিশন যেখানে হয় সেই জায়গাটার নাম। তো ওইখানে, হ্যাঁ, ওই বিস্তারিত বিস্তারে থাকবে। তো বেশ কিছু মানুষজন আসছিল নিউজ পেপারে সে নিউজের কারণে, যেহেতু এটা একটা নিউজের পৃষ্ঠা ছিল, একটা গোটা পৃষ্ঠা জুড়ে। এবং হচ্ছে ওই নিউজের পৃষ্ঠার মাঝখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিটাগংয়ের খুবই ব্যস্ততম একটা জায়গা, টাইগার পাস নামক জায়গাটা। তো সেখানে মানে আমরা কোন রকমের পারমিশন ছাড়াই আসলে একদিন আমরা ছোট একটা, এই যে এখানে ছোট দুইটা পাবলিকেশন দেখা যাচ্ছে না, হাতের মধ্যে ছোট একটা বাঘ, এভাবে আমরা হাতের মধ্যে মাস্ক পরে ছোট একটা বাঘ নিয়ে প্রায় 20 থেকে 22 জন বোধ হয় ফাইন আর্ট স্টুডেন্ট এবং 2-1 শিক্ষক মিলে, এবং 2-1 পারফরমেন্স আর্টিস্টও ছিলেন, আমরা সবাই মিলে রাস্তা পার হই।
আচ্ছা এবং হচ্ছে কিছুক্ষণের জন্য আমরা রাস্তাটা ব্লক করি। আচ্ছা। তো আমাদের আলাপ ছিল, যেটা আমার দিক থেকে সবাইকে বলা ছিল, যে আমরা নিজেরা নিজেদের মতন করে রাস্তা পার হবো, নিজেদের মতন করে অ্যাক্টিভিটি করতে পারবো। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে আপনারা কেন এটা করছেন বা কি বিষয়বস্তু, তখন আমরা বলবো এটা তো টাইগার পাস, কাজে টাইগার পাসে আগে টাইগার পাস করবে, তারপর মানুষ পাস করবে, এরপর গাড়ি ঘোড়া পাস করবে। তো ওই সময়টাতে 2016 সালের যেই সময়টাতে আমাদের এই টাইগার পাসের ঘটনাটা ঘটে, ওই সময় বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে রামপালে একটা বিদ্যুৎ কেন্দ্র হবে। যদিও এই টাইগার পাসের আমার এই আইডিয়া এবং পরিকল্পনাটা চলছিল মোটামুটি আরো 7 থেকে 8 মাস আগে থেকে, মানে কারিগরি কাজকর্মের দিক থেকে আরো একটু আগে থেকে চলছিল। এবং আমার মনে হয় যে ল্যান্ডস্কেপকে আমরা হিউম্যান এজেন্সি যেভাবে ব্যবহার করি, সেই ব্যবহারের মধ্যে মানে এটা নিয়ে আসলে প্রশ্ন করাটা আমাদেরই উচিত, খুব জরুরি ভিত্তিতে। এবং চট্টগ্রাম শহরটা একসময় পাহাড় ছিল, কাজে এরকম পাহাড়ের একটা শহর, যেই শহরে নদী এবং সমুদ্র একই সাথে দেখা যায়, সেই শহরের মানুষের প্রাণ প্রকৃতির সাথে যেই সম্পর্ক হতে পারতো, সেই সম্পর্ক আমরা নানানভাবে বিচ্ছিন্ন করছি। এবং এটা নিয়ে আসলে আমার মনে হয় যে নানান সময় নানানভাবে আলাপ আলোচনা করাটা একরকমের শিল্পীদের দায়িত্ব বলবো না, আমার মতে এটা আসলে তাদের এর মধ্যে দিয়েই যাওয়ার কথা, যেহেতু এরকম একটা শহরের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন বেড়ে ওঠা হচ্ছে। তো ওই সময়টাতে পার্টিকুলারলি এক্সিবিশন ঠিক হওয়ার আগে এইটা পরিকল্পিত ঘটনা ছিল যে টাইগার পাসে আমরা টাইগার নিয়ে পাস করব। প্রথমত পরিকল্পনাটা আরেকটু ড্রিমি ছিল, মানে তখন আমিও অনেক ইয়াং ছিলাম, অনেক ড্রিমি বড় বড় চিন্তা করে ফেলতাম। তো আমার প্ল্যান ছিল হচ্ছে একটা বড় ইনফ্ল্যাটেবল টাইগার নিয়ে যাব, যেটা ব্যাগে নিয়ে যাব, ছোট ফুলানোর পর সেটা একটা ইনফ্ল্যাটেবল বড় টাইগার হবে। সেই টাইগারটা পার হবে, টাইগার পার হওয়ার পর মানুষ আস্তে আস্তে পার হবে। এবং আহ শেষ পর্যন্ত এই বড় পরিকল্পনাটাকে একেবারে মিনি স্কেলে নিয়ে আসতে হয়, কারণ হচ্ছে অর্থ এবং অন্যান্য অনেক বিষয়বস্তু মিলে সে লম্বা আলাপ। তো আজকে বেসিক্যালি পাবলিকেশনের দিকে আমি ফোকাস করতে চাই। এই ছিল নিউজ পেপারের একটা বিজ্ঞাপন। নিউজ পেপার পরবর্তী আপনি যদি নিউজ পেপারের বিজ্ঞাপন দেখে যারা এক্সিবিশন দেখতে আসবে, তারা একদম ফ্রন্ট রুমে, মানে বিস্তারের যে ফ্রন্ট রুম ছিল, সেখানে এরকম একটা স্কাল্পচার ছিল। এই স্কাল্পচারের ছোট একটা ভিডিও আছে, সেটা আক্ষরিক অর্থে লেস দ্যান 1 মিনিট। যদি আমি কি শেয়ার করতে পারি? হ্যাঁ, কিন্তু ভিডিও এই চলবে না। ভিডিওগুলো চলবে না, যেটা বেটার হয় আমরা ভিডিও, যখন ওই এই যে ভিডিওতে কিন্তু সাউন্ড নাই, কিন্তু এই কিন্তু ভিডিওতে কি সাউন্ড হয়, নাই। ভিডিওগুলো হচ্ছে কেটে 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 আসছে, মানে কেটে কেটে আসে ইন্টারনেটের আর কি, জন্য। বিকজ অফ ইন্টারনেট। যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে আচ্ছা, আপনি বলছিলেন, মানে তুমি আমি যখন আবারও শেয়ার করে বলছো, দিতে পারি। হ্যাঁ, তো তখন আমরা এগুলাকে ইনসার্ট অ্যাকচুয়ালি ঠিক আছে, ভালো মতো মানে ইনসার্ট, মানে আশা করি করে দিতে পারবো হ্যাঁ। বলে মনে হয়। ইনফ্যাক্ট টাইগার পাসের ওই ভিডিওটারও লিংক দেয়া থাকবে, কাজেই হ্যাঁ টাইগার হ্যাঁ পাসের হ্যাঁ, যা কথাটা যা বলার লিঙ্ক সময় ওই যে দেওয়ার মনে স্ট্রিট হয়। পারফরমেন্সের হ্যাঁ লিঙ্ক গুলো সবগুলো এই স্লাইডের ভিতরেই আছে আসলে, হ্যাঁ হ্যাঁ, কাজে দেখতে খুব পাচ্ছি তো ইজিলি সেটাই। নেভিগেট করা হ্যাঁ, যাবে। দেখতে পাচ্ছি। যাই হোক, এই ভিডিওর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমার খুবই পুরনো একটা টিভি, এই টেলিভিশনটা এখনো আমার আছে, এটা আমার জন্মের আগের টিভি। এটা আমি আমার নানুর বাড়ি থেকে নিয়ে আসি। আচ্ছা। আহ নানুর বাড়িতে নিয়ে আসি। এই টেলিভিশনের মধ্যে যেটা ছিল, একটা টাইগারের মাস্ক ছিল, যে মাস্কটা ক্রমাগত কান্না করতে থাকে। এটা বোধ হয় 35 বা 6 সেকেন্ডের একটা ভিডিও, একটা টাইগার মাস্ক সে কান্না করতেছে। হুম হুম তো এই টাইগার মাস্কটা কেন কান্না করছে এবং এই সময়ের একটা টাইগার কেন কান্না করতে পারে, সেটাকে কেন্দ্র করে এই গল্পগুলা লেখা। আচ্ছা। এই যে বইটার আমি নাম দিয়েছিলাম রয়্যাল বেঙ্গল বুক, ওকে। এবং এই বইটার মধ্যেই গল্পগুলা লেখা ছিল এই সময়ের একটা টাইগার কেন কেন কান্না করতে পারে। সেটা খুব লিটারালি গল্প, না বইটার আপনার একটু কোনো কভার পেজটা দেখতে এক্সপ্লেনেশন পারি? না, এটার মধ্যে অনেক রকমের। বইটার কভার পেজটা কিছুই না, এটা একেবারেই, এই বইটার মধ্যে কোনো রকমের ইমেজ ছিল না, এই বইটা ছিল হচ্ছে শুধুমাত্র টেক্সচুয়াল একটা বই, ওকে। জাস্ট ওনলি টেক্সট। হুম। এটা এটার খুবই কি কিছু পেজ ইন্টেনশনাল একটা আছে? জায়গা ছিল। এটার কি কিছু পেজ এখানে আমরা স্লাইডে দেখতে পাবো? আমি একটু দেখি, এই আচ্ছা। যে একটা হ্যাঁ দুইটা হ্যাঁ, পেজই আছে, ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে কিছু পেজ দেয়া যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ তো হ্যাঁ, এটা ছিল একটু হচ্ছে একটা এই দুটো এখানে লেখা। অনেকগুলো ছোট ছোট গল্প। হুম, হুম। গল্পগুলোকে আমি বলতাম হচ্ছে দাগ। আসলে মানুষের আচ্ছা। স্ক্র্যাচ করে না, বাঘ যখন হেঁটে যায় তখন এক একটা দাগ হুম তৈরি হুম হুম হয় হুম ফ্লোরের মধ্যে। তো এইগুলো হচ্ছে সাদা কাগজের মধ্যে কিছু রকমের আপনার ডার্ক ব্রাউনের কিছু দাগ, হুম মানে গল্পগুলা, মানে এবং গল্পগুলা কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে একটা
বিড়াল এবং একটা মানুষের কনভারসেশন। তোমরা দেখতে পাবে যে এখানে ছোট ছোট দুই একটা গল্প আছে যেখানে আমি এবং আমার ছোটবেলার একটা পোষ্য বিড়াল আমরা দুজন কথা বলতেছি। তুমি কেন তুমি কেন এখানে, বা তুমি দেখতে কেন এমন, বা এই সকল অনেকগুলা বিষয় নিয়ে। এবং এই 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 বইটাকে অনেকে হয়তো বা ভাবলেন যে এটা পুরো এক্সিবিশনের একটা এক্সপ্লেনেশন, যেটা কিছুদিন আগে বলছিলাম হুম আপনাদের সাথে আলাপে। হুম। কিন্তু এখানে আমি সৌরভ, সরি আমি এক্সিবিশনটা তোমাকে একটু একটু একদম কাটছি। তুমি কি ওই পেজটা দিয়ে কনভারসেশনটা করলে ভালো হয়, মানে এই ইমেজটা থেকে যেখানে বইটা আছে ওইটা যদি, মানে ওইটা একটু, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি তুমি একটু বলো আর কি। আচ্ছা। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে বেশ কিছু ছোট ছোট টেক্সট, ছোট বড় নানান রকমের টেক্সট। যে টেক্সটটাকে আমি বলছিলাম হচ্ছে লিখিত ভাস্কর্য। মানে একজন ভাস্কর হিসেবে আমার যতটুকু জিনিস আমি বানাতে পারি তার চাইতে বেশি জিনিস আমি কল্পনা করতে পারি। হুম যেগুলো কল্পনা করতে পারি তার অনেকগুলো অংশই খুব ইনটেনজিবল। সেই ইনটেনজিবল জায়গাগুলো আমার মনে হচ্ছিল শব্দ বা দাগ। হয় না, আমরা একটা স্ল্যাবের মধ্যে যখন অনেকগুলো দাগ কাটি, সেটা যেমন একটা থ্রি ডাইমেনশনাল বস্তু হিসেবে আমরা কনসিডার করি, হয়তো লিখিত একটা অংশকে আমরা ভাস্কর্য হিসেবে কনসিডার, হয়তো এটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্কের জায়গা থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা আমার লিখিত ভাস্কর্য। যেহেতু এটা একটা আহ মানে আসলে এটার কোনো এক্সপ্লেনেশন নাই। আমার কাছে হ্যাঁ, মনে হয় এটা হ্যাঁ, এক্সপ্লেনেশন দরকার নাই। হ্যাঁ, নেই, হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ হ্যাঁ। মানুষ, আমার কাছে মনে হয় এটা একটা ডিসিশনের জায়গা যে আমরা এটাকে লিখিত ভাস্কর্য বলছি। তার কারণ হচ্ছে আমাদের এর ভিতরে একটা থ্রি ডাইমেনশনাল আসপেক্ট খুঁজে পাওয়া যায়, বা থ্রি ডাইমেনশনাল একটা অবস্থান আছে হয়তো গল্পগুলোর ভিতরে। তো অনেকে বলছিলেন যে আচ্ছা, আপনার এক্সিবিশন সম্পর্কে জানতে চাইলে বইটা পড়তে হবে। আমি বললাম না, বইটা পড়লে আপনি আহ মানে এক্সিবিশনের এক্সপ্লেনেশন জানবেন না, বরঞ্চ মানে একটা এনিমেটেড টাইগার বা একটা টাইগার মাস্ক এই সময় কেন কান্না করতে পারে সেটার কিছু সম্ভাবনা হয়তো দেখতে পাবেন, হুম, হুম হুম, অথবা তাও হয়তো পাবেন না, এরকম একটা হুম জায়গা ছিল। তো হুম। এটা ছিল আমার জীবনের প্রথম পাবলিকেশন, হুম, ওকে। প্রথম পাবলিকেশন নিয়ে কাজকর্ম হুম 2016 সালে। হুম এবং এই পাবলিকেশনের জন্য মানে বাতিঘর এটা পাবলিশ করেন। এবং শুরুতে বাতিঘরের সাথে আমার যখন আলাপ হচ্ছিল, হুম এটা হচ্ছে প্রথম একজন ব্যক্তির সাথে একটা পাবলিশারের আলাপ, যে এই হুম ব্যক্তিটা কখনো মানে পাবলিশারের কাছে পরিচিত না, আর্টিস্ট হিসেবে পরিচিত, কিন্তু আর্টিস্ট কেন লিখতে হবে বা এই সকল কি প্যারামিটার। এবং ওনাকে যখন আমি বলছিলাম গল্পটা, যে টাইগার পাসের পুরো প্ল্যানটা কেমন, হুম তখন ওনারা খানিকটা কনভিন্স ছিলেন যে এই 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 ইয়েটা মিলে। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাকে করছিলেন বাতিঘর, সেটা হচ্ছে আপনি দেখেন আপনার বইটার মধ্যে যেই রকমের আহ বিষয়বস্তু বা যা মানে যে সকল পরিণতির দিকে আপনি যেতে চাচ্ছেন, এটা আমরা বুক সেলফের কোন তাকে রাখবো। হুম। আমাকে এটা প্রশ্ন করলেন যে আপনার এটা কি আর্ট হিস্ট্রির বইতে থাকবে, ক্যাটালগ। আপনার এটা কি গল্পের বইতে থাকবে, আপনার এটা আসলে কোথায় থাকবে। হ্যাঁ। কারণ পাবলিশারের কিন্তু সবসময় একটা অর্থ দরকার হয়। মানে একটা বইটার তো কোনো না কোনো একটা ডেস্টিনেশন আছে, হুম বইটার ডেস্টিনেশনটা কি, বা এক্সিবিশনের পরবর্তীতেও এই বইটার ভ্যালিডিটিটা কি, বা কি বিষয়বস্তু। এবং মানে ওনারা জানেন যে আমি যেহেতু আর্টিস্ট হিসেবে কাজকর্ম করি, ওনারা একটু ওভারওয়ার্ম ছিলেন যে এখানে নিশ্চয়ই আমি অনেকগুলা ইমেজ তৈরি করব। হুম পরবর্তীতে বাতিঘরের বইপত্র যিনি বেসিক্যালি ডিজাইন করেন, আমি ওনার সাথে কথা বলতে বসি। তো উনি প্রথমত আমি যখন বলি যে বইটার মধ্যে কোনো ছবি থাকবে না, তুই তখন বললেন বইটার মধ্যে ছবি থাকবে না, তুমি এত সুন্দর ছবি করো বা তোমার এত রকমের ভাস্কর্য বা কিছু জিনিসপত্র থাকাই উচিত। আমি বইটার মধ্যে যা থাকবে তা হচ্ছে দাগ, এবং দাগগুলা হচ্ছে অক্ষর, অক্ষরগুলা হচ্ছে শব্দ, শব্দগুলা হচ্ছে বাক্য, বাক্যগুলা বাঘের সাথে আমার আলাপচারিতা। তো হুম উনি এক পর্যায়ে বলেন ঠিক আছে, আপনাকে আপনাকে মানে আমরা কোনো বাউন্ডারি দিয়ে শেষ পর্যন্ত কোনো বাউন্ডারি ওয়ার্ক করতেছে না, আপনি করেন আপনার খুশি মতো। এবং বাতিঘর প্রথমত এরপর আমি যাই হচ্ছে কাগজ চুজ করার জন্য। কাগজের দোকানে যাওয়ার পর যে সকল কাগজগুলো আমি পছন্দ করি, আমি চাচ্ছিলাম কিছু রিসাইকেল পেপার ইউজ করতে। হুম এখন এসে ডিসিশনটা নিলে হয়তো আমি একেবারেই অন্যভাবে নিতাম, এটা কিন্তু আমার প্রথম বই, হুম প্রথম হুম কাজ বইপত্র নিয়ে ধরতে গেলে। হুম কাজে ওই সময় অনেকগুলা ডিসিশন এখন এসে আমার কাছে মনে হয় যে অন্যভাবে হতে পারতো। হুম হুম হুম। বইটার কাগজপত্র সবকিছু মিলে মোটামুটি প্রোডাকশনটা একটা এক্সপেন্সিভ জায়গায় পৌঁছায়। একটা পর্যায়ে বাতিঘর আমাকে বলছিল যে এটার একটা মানে কতটুকু অর্থের মধ্যে শেষ করতে হবে সেটার একটা লিমিটেশন দরকার। তো হুম পরবর্তীতে দেখলো যে ওদের আসলে কোনো প্যারামিটার ওয়ার্কআউট করছে না আমার সাথে, আমি বারবারই নেগোশিয়েট করতেছি। এবং হুম ডিজাইনার ওয়াজ ভেরি কনভিন্সড। ডিজাইনার অবশ্য ফাইন আর্টেরই মানুষ, উনি মানে সামহাও আমাদের কাজকর্ম একভাবে বোঝেন। তো উনি পরে বাতিঘরকে বললেন যে বরঞ্চ ওকে যদি আমরা ফ্রিডম দেই তাহলে বইটা একটা চরিত্রে পৌঁছাবে, বরঞ্চ দেখি না কোথায় গিয়ে পৌঁছায়।
হুম তো ওনার কথার কারণে বাতিঘর কনভিন্সড হয়, আমার কারণে না কিন্তু। তো হুম শাহিন ভাই কথা বলেন বাতিঘরের সাথে, শাহিন ভাই ডিজাইন করেন, শাহিন ভাই বলেন যে তোমার বই সংক্রান্ত ব্যাপারে যা যা আলাপ করতে হবে সেটা আমি তুমি করব, বাতিঘরের সাথে আমি আলাপ করব। হুম তো বাতিঘর পরবর্তীতে আমাকে বললো দেখেন আপনাকে যে আপনার এখন কোনো মানে কোনো রকমের আপনি আপনার মতন করে করেন, আমরা পরে ভাববো এটা আসলে কোথায় রাখা যায় কি করা যায়। হুম তখন আমার মনের মধ্যে একটা সিগনিফিকেন্ট কোশ্চেন দাঁড়ায় যে আসলে যে কোনো প্রতিষ্ঠান ওরা তো আসলে যে কোনো একটা বস্তুকে স্ট্রাকচারাইজ হুম করতে চায়, একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে চায়। বইয়ের তো আসলে একটা স্ট্রাকচার দরকার, এবং বুক সেলফে একটা বুক শপের মধ্যে অনেকগুলো বই যদি থাকে যাকে আর্ট হিস্ট্রিতে রাখা যাচ্ছে না, তাকে আহ মানে কোনো ক্যাটালগ ক্যাটালগিং করা ক্যাটাগরিতে রাখা যাচ্ছে না, যাচ্ছে না, এবং ধরেন ক্যাটালগে রাখলেন, সেই ক্ষেত্রে প্রসঙ্গটা দাঁড়ায় হাউ ইটস বিকাম ক্যাটালগ। হুম মানে এরকম অনেকগুলা প্রশ্নের মধ্যে দিয়ে তো আমাদের যেতে হয়, যে কারণ ক্যাটালগের মধ্যে মানুষের যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশন এই বইটা মিট নাও করতে পারে, না না ও করারই কথা, মানে ও ক্যাটালগ বললো যারা ও দেখ। বললো উল্টোটা, ও সৌরভ ও বললো যে এটাকে কোনো ক্যাটালগের মধ্যে ফেলা যাচ্ছে না, মানে এটাকে ক্যাটালগিং করা যাচ্ছে না এটাকে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম একরকমের ব্যাপারটা কিছুটা তাই। হুম তখন আমার মাথার মধ্যে ভাবলাম যে তাহলে মানে বইয়ের দোকান যদি বইটা রাখতে চাই ওদেরকে তো কোথাও না কোথাও রাখতে হুম হবে, মানে হুম কোনো না আচ্ছা কোনো একটা ওর তো একটা অঞ্চল লাগবে, ওর তো হুম একটা অঞ্চল মানে হুম ওর হুম তো বসবাস করার একটা জায়গা লাগবে, সে হুম জায়গাটা হুম কোথায় হতে পারে। তো এই প্রশ্নটা আমাকে দীর্ঘদিন ধরে ভাবালো যে এই প্রশ্নের আসলে কি উত্তর হতে পারে। কারণ এই সকল প্রশ্নগুলো তো আসলে আমরা যদি একটা বইয়ের প্রদর্শনী করতে চাই সেখানেও নানা রকমের প্রশ্নগুলো তৈরি হয়, যে হুম কেন এটা সেলফ পাবলিশ বই, কেন এটা পাবলিশড বই না, বা পাবলিশড বই হলে একটা পাবলিশার কোন অর্থে আপনার এই কন্টেন্ট দ্বারা আহ, নিয়ে হবে, ইন্টারেস্টেড হবে, ওরা কেন এই বইটাকে ছাপাতে আগ্রহী হবে, এরকম অনেকগুলো প্রসঙ্গ তৈরি হতে থাকে তখন। হুম তো পরবর্তীতে যেটা ঘটে এই যে যেমন আমি এই 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 কাজটা তার ঠিক ক্যাটালগিং পর বই পরেরই কাজ। তখন আমি বলছিলাম কোন কোন তাকে আসলে কোন বই রাখি, মানে আমার নিজের মধ্যে প্রশ্ন হচ্ছিল, এই বইটাই আসলে সেই প্রশ্নটা তৈরি করে দেয় বাতিঘর এবং নানান রকমের এজেন্সির সাথে আলাপের মধ্যে দিয়ে। হুম তো শেষ পর্যন্ত যেটা ঘটে সেটা হচ্ছে বইটা পাবলিশ হয়, এবং আমার তখন বই নিয়ে নানান আগ্রহ তৈরি হতে থাকে। আমার ফুড নিয়ে একটা আগ্রহ ছিল কম বেশি, মানে হুম ফুডকে, কারণ ফুডের যেই টেস্ট সেই হুম টেস্টের সাথে বইয়ের টেস্টের যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে নিশ্চয়ই এটা একটা মাত্রা তৈরি হবে। হুম এরকম নানান বিষয়বস্তু মস্তিষ্কের মধ্যে কাজ করছিল, যেখান থেকে আমি একটা ছোট বই তৈরি করি। ছোট বইটা আসলে ম্যাচ বক্সের মতনই একটা পিচ্চি একটা ছোট সাইজের বই, যেটা বাম পাশে দেখা যাচ্ছে, পিচ্চি হুম একটা বই। যেটাকে আমি বলছিলাম যে এটার ভেতরে যে টেক্সট গুলা সেই টেক্সট গুলো আমার কাছে কখনো কখনো আহ মনে হয় যে এটা আসলে ক্রিমের মতন, মানে এটা খুব বেশি কিছু মিন করে না, কিন্তু আমরা যখন মুখে পুরি তখন মুখের মধ্যে একটা স্বাদ এবং একটা লেয়ার তৈরি হয়। হুম তো এভাবে করে আস্তে আস্তে বই এবং বইয়ের নানান চরিত্র এবং একজন পাঠক কিভাবে বইটা পড়েন, সে হুম পড়ার ক্ষেত্রে যিনি বইটা বানান তার কোনো অবদান আছে কিনা, বা বইটা যখন মেন্টালি ডিজাইন হয় এরপর যখন উইভ হয়ে একটা বই তৈরি হয়, ফিজিক্যাল একটা বই তৈরি হয়, তখন আসলে সেটা একই চরিত্রে থাকে কিনা, এরকম নানান রকমের প্রশ্ন হচ্ছিল। কারণ এখানে তো অনেকগুলো হাতে আপনি যখন একটা আইডিয়া তৈরি করেন, এরপর যখন এটা নানান হাত ঘুরতে থাকে, ধরেন প্রিন্ট মেশিনের হাত ঘুরে, বাইন্ডারের হাত ঘুরে, সব ক্ষেত্রেই কিন্তু আপনার আইডিয়ার সাথে একটু ম্যাক্সিমাইজ মিনিমাইজ হয়। কখনো হয়তো একদম আপনি যেটা চাইছেন সেখান থেকে চেঞ্জ হয়ে একটু বেটার জায়গায় যায়, কখনো হয়তো বা আপনার এক্সপেকটেশন মিট করতে পারে না, কিন্তু ঘটনাচক্র চলতে থাকে বইটাকে কেন্দ্র করে। এই মানে সময় কি বুক যতই আমরা বেকারি, এটাকে একটা এটাই কি ব্যক্তির। বুক বেকারির জন্ম, মানে মানে জন্ম হচ্ছে ধীরে ধীরে এই সময়টাতে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শোনা কিন্তু যাচ্ছে শব্দ বলছি। মিস করে ফেললাম। হ্যাঁ বলছি হ্যাঁ এই সময়টাই কি বুক বেকারির জন্ম হ্যাঁ হ্যাঁ, হচ্ছে? শুনতে পাচ্ছি। তখনও পর্যন্ত ধারণার জন্ম হচ্ছে 2000, আচ্ছা আমি কিন্তু এখন 2016-17 ওই সময়টার কথা বলছি। আচ্ছা তখনও পর্যন্ত আমরা মানে সরাসরি বুক বেকারি একটা চিন্তা ভাবনার মধ্যে পৌঁছাই নাই, তখন ছোট ছোট বই করছিলাম, আসলে বইয়ের হুম হুম আগ্রহটা তৈরি হচ্ছিল। আচ্ছা হুম 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 এর পরবর্তীতে আপনার আমাদের মনে হয় এই মিটিংটা আর 3 মিনিট সামথিং আছে বোধহয়, হ্যাঁ তাই না? হ্যাঁ আমরা কি কন্টিনিউ করে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা না যদি বলো তাহলে কি এখান আহ, থেকে না রিসলভ করে তারপর এটাতে যাই তাহলে। না আমরা 2 মিনিট হ্যাঁ বলি, হ্যাঁ 1 মিনিট হাতে রেখে দেন আমরা বাদ দিয়ে মানে 2 মিনিট বলতে পারি। আচ্ছা, তো এই বইটাও ছিল চেরাগি আর্ট শোরই একটা পাবলিকেশন। চেরাগি আর্ট শোর পাবলিকেশন বলতে আমার আর্ট ওয়ার্ক হিসেবে ছিল, এটা বাতিঘরেই রাখা ছিল। বাতিঘর কিন্তু ডিসলোকেট হয় 2014 বা 15 সালের পর, তারা ডিসলোকেট হয়, কিন্তু বাতিঘরের সাথে আমাদের এমন একটা সম্পর্ক দাঁড়ায়, আমাদের এক্সিবিশনের একটা পার্ট কিন্তু বাতিঘরে থাকে।
হুম। একবার যেমন ওয়াকিলুর রহমানের বইকে কেন্দ্র করে একটা পার্ট ছিল ওনার এক্সিবিশনে, এটা খুব সম্ভবত জিয়ান করিমের ইয়ে করা, হ্যাঁ জিয়ান করিমের কিউরেট করা। ওই পার্টে ওনার একটা শিল্পকর্ম ছিল, সেটা বাতিঘরে। এবং শেষবারও যখন আমরা ইয়ে করি, আমাদের চেরাগি আর্ট শোটা করি, সেখানেও কিন্তু বাতিঘরে একটা ছোট পার্ট ছিল, একটা পোয়েট্রি হ্যাপেনিং ছিল। তো এভাবে করে আমাদের অর্গানাইজেশনের সাথে, আমাদের ব্যক্তিদের সাথেও আস্তে আস্তে নানান রকমের যেহেতু চেরাগি আর্ট শো, লোকেশন, বাতিঘরের শিফটিং, নানান সম্পর্ক তৈরি হয়। এবং আমার ব্যক্তিগতভাবে আগ্রহ তৈরি হতে থাকে নানানভাবে বইপত্র নিয়ে কাজকর্ম করার। পরবর্তীতে আমার এই বুক বেকারি নামক, মানে বেকারি এবং বই, মানে খাবার এবং স্বাদ, বইয়ের স্বাদ এবং খাবারের স্বাদ, এই দুই দুই একটা জিনিসের আহ, আগ্রহ থেকে আমরা একটা আইডিয়া তৈরি করি বুক বেকারি, যেটা আমি আমার কয়েকজন বন্ধুকে শেয়ার করি, কাউসার ভাই, তারপর লিটন ভাই, যারা আমরা একসাথে কাজকর্ম নানান সময় করার অভিজ্ঞতা রাখি। তো পরবর্তীতে আমাদের মনে হয় যে ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা আইডিয়া থেকে একসাথে কাজ করা শুরু করব কিনা। এবং আমার মনে পড়ে তার কিছুদিন পর তিলোত্তমার সাথেও আমার আলাপ হয় যে এরকম একটা ব্যাপার করতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার ভাবতে চাচ্ছি। তো আমার এই একটা ব্যাপারটা আমরা কৌতূহল আছে, সেই কৌতূহলটা হয়তো আহ, হ্যাঁ, এই হয়তো এই টাইমে হবে না, পরেরটাতে। কিন্তু আমি প্রথম দিন থেকে ভাবতাম তোমায় জিজ্ঞেস করব যে তোমার কি ব্যক্তিগতভাবে বেকারির সাথে কোনো একটা পুরনো সম্পর্ক আছে, যে তুমি কি বেক করতে ভালোবাসো? আমরা পরের এ- লিঙ্কটা যাই সৌরভ, এটা মনে হয় কেটে যাওয়ার আগে আমি হ্যাঁ, এখন পরেরটা আর পজ। 1 মিনিট যেহেতু আছে। আচ্ছা, হুম। তাহলে আমি কি আমরা স্টপ করবো স্টপ শেয়ারিংটা? করলাম, আমি স্টপ হ্যাঁ, করলাম। হ্যাঁ,